সাগরিকার তৃতীয় ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ নিউজিল্যান্ড। কিউইদের হারিয়ে হ্যাট্রিক সিরিজ জয়ের খোঁজে টাইগাররা। শন টেইট অভিভূত, নাহিদ রানা ফিরিয়ে আনছেন ওয়াকার ইউনুসের স্মৃতি। টাইগার পেস বোলারদের নিয়ে গর্বিত টেইট। চট্টগ্রাম স্টেডিয়ামে পানির অভাবে মাঠ শুকিয়ে ধূসর বর্ণ ধারণ। কন্ডিশন যেমনই হোক, বাউন্সি উইকেটের প্রত্যাশা নিউজিল্যান্ড। কিংবদন্তির জন্ম হয় বল বয় থেকেই। তামিম ইকবালের উদ্যোগে বাংলার ক্রিকেটে ফের চালু হচ্ছে বল বয় কালচার। রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র ইব্রাহিম আহমেদ। শ্রীলঙ্কার কাছে হারল জ্যোতিরা। ঢাকা, চট্টগ্রাম, সিলেটের বাইরেও নিয়মিত হবে খেলা। দর্শক, আমন্ত্রণ কালবেলা স্পোর্টস আয়োজনে, সাথে আছে মুজাহিদুল ইসলাম। শিরোনাম জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। 25 মাস পর চট্টগ্রামে ওয়ানডে ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে সেটাই যেন পরিণত হলো অলিখিত ফাইনালে। বৃহস্পতিবার তৃতীয় ওয়ানডে ঘিরে উত্তেজনা চরমে। ব্যাটিং বান্ধব উইকেট আশা করছে দুই দল। বিস্তারিত রিপোর্টে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ ডিসাইডার বাংলাদেশের একাদশে পেসার কারা জায়গা পাবেন? টের পাওয়া যাচ্ছে নাহিদ রানার উত্তাপ। নাহিদকে নিয়ে আভাস মিলেছে মুস্তাফিজ নাকি তাসকিন, সেখানে আছে তর্ক। সাগরিকায় 5 পেসারের সঙ্গে মিটিং বোলিং কোচ শন টেইটের। সাম্প্রতিক সময় বাংলার পেস লাইন আপের গল্প জানে প্রতিপক্ষ। মিরপুরে প্রথম 2 ওয়ানডেতে পেস ডিপোতে নির্ভরতা বাড়িয়ে খেলেছে বাংলাদেশ। পেসাররাও দিয়েছে প্রতিদান। শরীফুল, নাহিদ রানারা নিজেদের করেছেন উজাড়। মুস্তাফিজ ফিট, তবুও তিনি 2 ম্যাচে নেই শরীফুলের ফায়ারি নৈপুণ্যের কারণে। তাই তো মধুর সমস্যায় বাশারের নির্বাচক প্যানেল। তাসকিন, শরীফুল কে থাকবেন, কে খেলবেন, সেই চিন্তা পড়ে। চট্টগ্রামের উইকেটে 25 মাস পর ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই তো সকাল থেকেই বাড়তি আগ্রহ ক্রিকেটারদের উইকেট নিয়ে। ব্যাটিং প্যারাডাইস উইকেট হয় সাগরিকায়, তা সবারই জানা। সাথে পেস বাউন্সি ট্র্যাকটাই আশা করছে কিউইরা। বাংলাদেশ যদি সিরিজ জিতে, তাহলে র্যাঙ্কিংয়ে প্রয়োজনীয় রেটিং পয়েন্ট যোগ হবে। নিউজিল্যান্ড তাদের সামর্থ্যে বিশ্বাস করে। আগের নিউজিল্যান্ড এখন নেই। বৈশ্বিক মঞ্চে তারা নিয়মিত ট্রফি রেসের দাবিদার যে কোনো কন্ডিশনে। চট্টগ্রাম ভিন্ন ভেন্যু। কিউইদের টার্গেট বাংলাদেশকে হ্যাট্রিক সিরিজ জয় থেকে বঞ্চিত করা। একাদশে একটি পরিবর্তন নিয়ে মাঠে নামার কথা রয়েছে নিউজিল্যান্ডের। নিরাপত্তা মহড়া, আউটফিল্ডে শেষ তুলির আঁচড়, সবই হলো চট্টলায় সারাদিন। বৃহস্পতিবার ম্যাচ শুরু সকাল 11টায়। নাজমুস সাকিব, কালবেলা। নাহিদ রানার পারফরমেন্সকে ওয়াকার ইউনুসের সঙ্গে তুলনা দিলেন টাইগার বোলিং কোচ শন টেইট। জানালেন রানার ফিটনেস দারুণ পর্যায়ে এখন। টাইগার পেস বোলারদের সঙ্গে গভীর সখ্যতাও হয়েছে এই 1 বছরে অজি গতিদানব শন টেইটের। নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট নিয়ে ভাবছে না দল। বাংলাদেশ ম্যানেজমেন্ট আছে জয়ের খোঁজে। ক্রিকেট মাঠে গতি মানেই বাড়তি রোমাঞ্চ, আর সেই গতি যখন নিখুঁত নিশানায় চাবুকের মতো আশ্রে পড়ে, তখন ব্যাটারদের জন্য টিকে থাকাটাই দায় হয়ে দাঁড়ায়। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সমতায় ফেরার ম্যাচে ঠিক এই কাজটি করেছেন গতিদানব নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে গতির ঝড় তুলে ফাইভার নিয়ে যিনি বিশ্বকে চমকে দিয়েছিলেন, সেই রানা এবার ব্ল্যাক ক্যাপসদের জন্য হয়ে উঠলেন আতঙ্ক। নাহিদ রানা এই ম্যাচে কেবল 5টি উইকেটই নেননি, গড়েছেন গতির এক বিরল রেকর্ড। পরিসংখ্যান বলছে 5টি উইকেট নিয়েছেন 140 কিলোমিটারের উপরে গতি দিয়ে। আরো অবাককর বিষয় হচ্ছে, পুরো ম্যাচে করা তার 60টি ডেলিভারির মধ্যে 59টি ছিল 140 কিলোমিটারের উপরে। অর্থাৎ মাত্র একটি বল বাদে প্রতিটি বলই ছিল বাতাসের বেগে ছোটা আগুনের গোলার মতো। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রয়োজন ছিল জ্বলে ওঠা, আর টসে হেরে বোলিংয়ে নেমেই শুরুতেই সেই কাজটি করেন রানা। নিজের প্রথম স্পেলের প্রথম বলে 140.7 কিলোমিটার পার আওয়ার বেগে হেনরি নিকোলসকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন। কিছু বুঝে ওঠার আগেই নিউজিল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন তিনি। নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেও ছিলেন সমান বিধ্বংসী। 146.1 কিলোমিটার গতির এক বুলেট ডেলিভারিতে উইল ইয়ংকে ফেরান সাজঘরে। এই ম্যাচে নাহিদ রানা কেবল গতির উপর নির্ভর করেননি, বরং বলকে দুই দিকেই সুইং করিয়ে ব্যাটারদের বিভ্রান্তিতে ফেলেছেন। গতির সাথে কখনো ইনসুইং, আবার কখনো আউটসুইং এর মিশেলে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ ভেঙে দেন। একে একে হেনরি নিকোলস, উইল ইয়ং, ডেন ফক্সক্রফট, জেডেন লেনক্স, মোহাম্মদ আব্বাসদের ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার পূর্ণ করেন নাহিদ রানা। নাহিদ রানার এই আগ্রাসী বোলিং স্টাইল আর গতির প্রতি অসাধারণ নিয়ন্ত্রণ দেখে ক্রিকেট প্রেমীরা মুগ্ধ। নাহিদ রানার মাঠের পারফরমেন্সই বলে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেটে গতির যে আকাল ছিল তা ঘুচিয়ে দেওয়ার সময় এসেছে। যদি এই ধারাবাহিকতা বজায় থাকে, তবে ভবিষ্যতে মিচেল স্টার্ক কিংবা মিচেল জনসনের মতো কিংবদন্তি পেসারদের কাতারে তার নাম উচ্চারিত হওয়া কেবল সময়ের ব্যাপার। রোশন মনির, কালবেলা। চট্টগ্রাম স্টেডিয়ামে পানির অভাবে ঘাসের অবস্থা একেবারে করুণ।
ধূসর হয়ে গেছে মাঠ, অনেক জায়গায় নেই ঘাস, তামাটে মাটি দেখা যাচ্ছে। স্টেডিয়ামেও সবুজের ভাবের অভাব। প্রতিদিন 4 লাখ লিটার পানির যোগান দিতে পারছে না ওয়াসাও। কন্ডিশন যাই হোক, নিউজিল্যান্ড বাউন্সি উইকেট আশা করছে তৃতীয় ওয়ানডেতে। ধূসর বর্ণ ধারণ করেছে চট্টগ্রাম স্টেডিয়াম। ঘাস মরে গেছে, সব তামাটে হয়ে গেছে, বেরিয়ে আসছে লাল মাটি। ক্রিকেটাররা ইনজুরিতে পড়বে এমন ধরনের কন্ডিশনে। চট্টগ্রাম স্টেডিয়ামের মাঠ, উইকেট, আউটফিল্ডের জন্য প্রতিদিন প্রয়োজন 4 লাখ লিটার পানি। চট্টগ্রাম ওয়াসা তা সরবরাহ করতে পারছে না। এর কারণ হিসেবে তারা বলছে, গ্রীষ্মকালে পানি সরবরাহ করতে তাদের বেগ পেতে হচ্ছে। সমুদ্রের কাছে হওয়ায় সেই লোনা পানিও ব্যবহার করা যায় না। গভীর নলকূপই পারে চট্টগ্রাম স্টেডিয়ামের পানি সমস্যার সমাধান করতে। তাই তামিম ইকবালের বোর্ড পানির স্থায়ী সমাধান প্রক্রিয়া চলমান রেখেছে। ডিপ টিউবওয়েল বসানোর কাজ চলমান। Yeah, it's been awesome to be back. I mean, been a long time coming and হ্যাঁ, লম্বা একটা অপেক্ষার অবসান। এর আগেও বাংলাদেশে এসেছি। প্রথমবার যখন বাংলাদেশে এসেছিলাম তখন এনজয় করেছিলাম। বাংলাদেশে আমাদের জন্য ব্যাট করা সহজ নয়, আমাদের পক্ষেও নয়, তবে ভালো বোলিং হয় এখানে। ফিরতে পেরে ভালো লাগছে। সেটা অতীত। এখন নতুন একটা দিনে দাঁড়িয়ে আছি। আগের বিষয় নিয়ে কথা বলবো না, তবে এখন অবধি সবই ভালো যাচ্ছে। হ্যাঁ, উইকেট কিছুটা বাউন্সি আচরণ করেছে। ছেলেদের জন্য ভালো সুযোগ আছে। উইকেট যেমনই হোক তেমন ভাবেই আমরা চেষ্টা করব। উইকেট কিছুটা ড্রাই মনে হচ্ছে, দ্রুত বাউন্সও হবে, কিন্তু ঘাসও দেখা যাচ্ছে পিচে। বাকিটা কাল ম্যাচেই বোঝা যাবে। আমরা এসব নিয়ে কথা শুনেছি। আসলে অনেক নতুন ছেলেরা এসেছে, অনেকেই এর আগে বাংলাদেশে খেলেনি। দেখি কিভাবে উইকেট আমাদের সাহায্য করে। আমরা উইকেটের ধরন অনুযায়ী পরিকল্পনা সাজাতে চাই। তামিম ইকবালের হাত ধরে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসছে বল বয় সংস্কৃতি। তামিম, আশরাফুল, সচিন, বাবর আজম নিজেরাও ছিলেন বল বয়। সেই কালচার বাংলাদেশ ক্রিকেটে চালু হচ্ছে অনেক বছর পর। শুরুটা সেই তামিমের শহর থেকেই। বিস্তারিত রিপোর্টে। তামিম ইকবালের হাত ধরে আবারও বাংলাদেশ ক্রিকেটে ফিরে আসছে বল বয় সংস্কৃতি। তামিম নিজেও ছিলেন বল বয়। ক্রিকেটে বল বয় দুটি শব্দের একটি ছোট পরিচয়। আক্ষরিক অর্থে যাদের কাজ বল কুড়ানো, তবে ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় ক্রিকেটের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের হাতেখড়ি হয়েছিল এই বাউন্ডারি লাইনের পাশেই। কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে হালের বাবর আজম কিংবা বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম, সবাই একটা সময় বাউন্ডারি লাইনে ব্যস্ত সময় পার করেছেন। ক্রিকেটের প্রতি আবেগ আর কঠিন অধ্যাবসায়ে যারা পরবর্তীতে হয়েছে রূপকথার অংশ। চলুন জেনে নেই বল বয় থেকে কারা হয়ে উঠলেন বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। বল বয় থেকে বিশ্বকাপ জয়, বলছি ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারের কথা। 1987 ওয়ানডে বিশ্বকাপে বল বয় নির্বাচিত হয়েছিলেন। মাঠের বাইরে থেকে সেরা খেলোয়াড়দের দেখে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন একদিন মাঠের ভেতরের অংশ হতে হবে। ঠিক 2 বছর পর 1989 সালে মাত্র 16 বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয় তার। এর পরের ইতিহাস তো সবার জানা। 24 বছরের দীর্ঘ ক্যারিয়ার, 100টি আন্তর্জাতিক সেঞ্চুরি আর ওয়ানডে ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি, সবকিছু শুরুটা হয়েছিল ওই বাউন্ডারি লাইনের পাশ থেকেই। সচিন পুত্র অর্জুন টেন্ডুলকারও বল বয়ের কাজ করেছেন মাঠে। পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের অন্যতম ব্যাটিং কিং বাবর আজমের উত্থানটাও বল বয় থেকেই। 2007 সালে দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরে বাবরের পরিচয় ছিল একজন বল বয়ের। 12 বছরের বাবরের মন জুড়ে তখন ক্রিকেটার হয়ে ওঠার স্বপ্ন। সেই বাবরই 2015 সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে পরিণত হয়েছেন কিংবদন্তিতে। বাংলাদেশ ক্রিকেটের বিগ বস বিসিবির নতুন সভাপতি তামিম ইকবালও কিন্তু বল বয় ছিলেন। 2004 সালে বাংলাদেশে সফর করে ভারত, যে সিরিজে বল বয়ের দায়িত্ব ছিলেন তামিম। 2007 সালে আন্তর্জাতিক অভিষেক, এরপর বাংলাদেশকে দিয়েছেন কত কিছু। তার হাত ধরেই আবারও বাংলাদেশে ফিরছে সেই পুরনো বল বয় সংস্কৃতি। এছাড়া সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও 1998 সালের দিকে বল বয় হিসেবে কাজ করেছেন। বল বয় থেকে তারকা হওয়ার এই মিছিলে আরও একটি পরিচিত নাম হলো শ্রেয়াস আইয়ার। মুম্বাইয়ের অনূর্ধ্ব 14 টিমে খেলার সময় 2008 সালে আইপিএলে বল বয়ের কাজ করতে হয়েছে তাকে। সেই আইয়ারই 2024 সালে কলকাতার হয়ে জিতেছেন আইপিএল শিরোপাও। এছাড়া বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদের মতো কিংবদন্তিরাও কিশোর বয়সে দাঁড়িয়েছেন বাউন্ডারি লাইনে। শুরুটা যেখানেই হোক, কঠোর পরিশ্রম থাকলে গন্তব্য হবে বিজয়ের মঞ্চে, সেটাই প্রমাণ করলেন সচিন বাবররা।
মোহাম্মদ মাসুম, কালবেলা। বিসিবির অ্যাডহক কমিটির সদস্য হিসেবে এবারই প্রথমবার ইব্রাহিম আহমেদ গেলেন রাজশাহীতে। সেখানে বাংলাদেশ নারী দল হেরে গেছে শ্রীলঙ্কার সঙ্গে। ভেন্যু পরিদর্শন ছাড়াও বিজয়ী দলকে পুরস্কার তুলে দেন ইব্রাহিম আহমেদ। জানান, ঢাকার বাইরের ভেন্যুগুলোতে নিয়মিত খেলা চালু করতে নেওয়া হবে পাইলট প্রকল্প। বিস্তারিত রিপোর্টে। প্রথমবার রাজশাহী স্টেডিয়াম পরিদর্শনে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র ইব্রাহিম আহমেদ। স্টেডিয়াম ঘুরে দেখার পাশাপাশি উপলক্ষ ছিল জ্যোতিদের ম্যাচ সামনে থেকে উপভোগ করা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ, কিন্তু ইব্রাহিম আহমেদের সামনে জিততে পারেনি বাঘিনীরা। বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে লঙ্কান মেয়েরা। প্রথম ম্যাচ জেতায় সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে আগে ব্যাট করে জ্যোতির 50-তে 165 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। মামুলি টার্গেট 4 উইকেট হাতে রেখেই টপকে যায় সফরকারীরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 4টি উইকেট নেন নাহিদা আক্তার। আগামী শনিবার সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল। ম্যাচ শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ইব্রাহিম আহমেদ। রাজশাহী বিভাগে মাঠের অবস্থা যদি আপনি অন্যান্য মাঠগুলোর সাথে কম্পেয়ার করেন, যে অতটা মানে উদ্বেগজনক নয় ফতুল্লার মতো বা আপনারা জানেন বগুড়ার মাঠে। তো সেই হিসাবে আমরা একটা চেষ্টা থাকবে, চালাতে যাব। বাকিটা যখন মানে সময় প্রযোজ্য হবে তখন আমরা আপনাদেরকে বলতে পারবো যে আমরা কী পরিমাণ অগ্রগতিটা। সব কিছু আছে। লাইটটা ডিজিটাল লাইট দিবে, ব্যাক হয়ে আমার মনে হয় কোনো লাইট আসবে না। আমাদেরকে এখানে ডিজিটাল লাইট দিবে এবং পুরো প্ল্যানিংটা করে ফেলেছে। এই আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপ্রাণ চেষ্টা করছে। তবে এই প্ল্যানে যদি আমরা আগে যাই, আমাদের ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ম্যাচ বেন হয়ে যাবে। আগামী বিপিএল আমরা রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে দেখতে পাবো। বিপিএল নিয়ে আপাতত আমি কোনো মন্তব্য করতে যাচ্ছি না। আমরা আপনারা জানেনই একটা অ্যাডহক বেসিসে এসেছি। তো আমরা দীর্ঘমেয়াদের যে পরিকল্পনাগুলো সেগুলো নিয়ে মন্তব্য না করাটাই ভালো হবে। কিন্তু কিছু উন্নয়নমূলক, কিছু সংস্কারমূলক কাজ আমরা শুরু করে দিয়ে দিতে যাচ্ছি। অবশ্যই এটা বিবেচনা করা হবে যে আমরা বিপিএল সংক্রান্ত রাজশাহী নিয়ে কিছু করতে পারবো। একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে যেমন ধরেন ফতুল্লারটা বা রাজশাহীটা, বা না ধরেন আপনার এই যে কক্সবাজারেরটা বা বগুড়ারটা কথা, এগুলোকে এখনও সেইভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। তো আমাদের একটা উদ্যোগ আমরা অবশ্যই চালু করে যাব আলোচনার মারফত, যে একটা পাইলট প্রকল্পে কোন কোন মাঠগুলোকে আগে প্রাধান্য দিয়ে আমরা যে উন্নয়নের যে কাজগুলো সেগুলো যাতে আমরা অন্তত শুরু করে দিয়ে যেতে পারি। দর্শক, এই ছিল আজকের কালবেলা স্পোর্টস আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ কালবেলা স্পোর্টসের সাথে থাকার জন্য।